আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু সালেহ নায়েব আলী আমার আজকের আলোচনায়। দর্শক, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল গত 12ই ফেব্রুয়ারি। আপনারা জানেন যে নির্বাচন সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হয়েছে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এই নির্বাচনে মারামারি, হুরহাঙ্গামা এগুলো কম হয়েছে। কিন্তু নির্বাচনের রেজাল্ট প্রকাশের সময় যে ঘটনাটি ঘটেছে, এটি 2008কে হার মানিয়েছে। তো যাই হোক, এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আমি আজকে আর ওই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। এমনিতেই অনেক গ্যাপ দিয়ে দিয়ে আসা প্রবাস জীবন। যাই হোক, আপনারা জানেন যে এই নির্বাচনের ফলাফল অনুযায়ী ইঞ্জিনিয়ারিং বলেন আর যাই বলেন, বিএনপি 2/3 মেজরিটি নিয়ে তারা পার্লামেন্টে গিয়েছে, তারা সরকার গঠন করেছে, 212টি আসন তারা পেয়েছে। তো আপনারা জানেন যে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, অন্যান্য নির্বাচনের ফলাফল অনুযায়ী আমরা দেখেছি যে সংসদ সদস্য যারা হয়েছেন তারা জাস্ট সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন। কিন্তু এবারের শপথের বিষয়টি ছিল আগের যে কোনো নির্বাচনের তুলনায় অন্যরকম। সেটা কি? এই নির্বাচনে যারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন তারা সংসদ সদস্য হিসাবে একটা শপথ নেবেন, আরেকটা হচ্ছে আপনার সংস্কার পরিষদ হিসাবে আর একটা শপথ নেবেন। তো বিরোধী দল বা বিরোধী জোট, প্রধান বিরোধী দল এবং তাদের জোটের অন্যান্য দল সহ, এবং অনেকেই আছেন যারা, আমি জানি না স্বতন্ত্র প্রার্থী কেউ শপথ নিয়েছেন কিনা। তো এক কথায় বিরোধী দল 2টা শপথই নিয়েছেন, কিন্তু সরকারি দল একটি শপথ নিয়েছেন আর একটি শপথ নেন নাই। সেটা হলো সংসদ সদস্য হিসাবে নিয়েছেন, কিন্তু সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেন নাই। এ ব্যাপারে শপথের দিনই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনি একজন মন্ত্রীও বটে, এখন স্বরাষ্ট্রমন্ত্রী, তো তিনি বলেছেন যে এই সংস্কার পরিষদের শপথের বিষয়ে সংবিধানে কোনো ধারা নেই, এ ব্যাপারে সংবিধানে কিছুই বলা নাই, আইনে নাই এটা। অথচ 13ই নভেম্বর 2025-এ রাষ্ট্রপতির যে আদেশ, সে আদেশেই কিন্তু সম্ভবত আদেশের জুলাই সনদের যে ধারা সম্ভবত 8, সেখানে কিন্তু এই শপথের কথা আছে। তো এখন কথা হলো যে সংবিধানে নাই, এটা তো সেই 13ই নভেম্বর 2025 থেকে 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন পর্যন্ত একবারও তো বলেন নাই যে এইটা সংবিধানে নাই, আর সুতরাং যারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবে তারা শপথ কার কাছে পড়বে, শপথ পড়তে পারবে না। এটা তো আগে বলেন নাই, এখন বললেন কেন? এখন আপনারা পার হয়ে গেছেন। আমি এই শব্দটা বলা আমার উচিত হবে কিনা, পার হয়ে গেলে মাঝি বা পাটনি, পরের শব্দটার আমি বললাম না, আপনারা হয়তো আমাকে নিয়ে ট্রল করতে পারেন। আপনি নদী পার হবেন, এখন নদী পার হওয়ার জন্য তো নৌকা দরকার, আর নৌকা, মাঝির এই নৌকা ছাড়া তো আর নাই। তো এখন আপনারা জানেন যে খেয়া নৌকায় পার হতে গেলে
বা হতে হলে পয়সা দিতে হয়। তো আপনি পার হয়ে গেছেন যখন, তখন আপনি মাঝিকে একটা লাথি মেরে দিলেন, হ্যাঁ, মাঝিকে একটা ঘুষি মেরে দিলেন, দূর বিটা, কিসের পয়সা, কিসের টাকা। হ্যাঁ, এই জন্য একটা প্রবাদ আমাদের সমাজে চালু আছে, পার হয়ে গেলে পাটলি, পার হয়ে গেলে পাটনি বা মাঝি, ডট 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 ডট, আমি আর বললাম না। তো আজকে বিএনপির অবস্থা হয়েছে তাই, উনারা পার হয়ে গেছেন, এখন আর ওই গণভোট টনভোট, এগুলো গণভোট বলে কিছু নাই। তারপরে মানে সংবিধানে গণভোটের কোনো ভিত্তি নাই। আমরা মানে নির্বাচন আদায় করার জন্যে গণভোটে রাজি হয়েছিলাম। তো এটা, এই যে আমরা নির্বাচনের আগে বিএনপির কিছু লেসপেন্সার, মানে কি বলবো, তাদের নাম বলবো, শাহেদ আলমের মতো কিছু লেসপেন্সার আছে, আরো আছে কিছু, নাম বললাম না, একজনের নামই বললাম। এরা ক্রমাগত ফতোয়া দিয়ে গেছে যে জামাত মুনাফিক, ক্রমাগত ফতোয়া দিয়ে গেছে। মানে জীবনেও কোনোদিন মাদ্রাসার বারান্দায়ও যায়নি, ওনারা হয়ে গেছেন মুফতি। মানে কে মুসলিম আর কে মুনাফিক ফতোয়া দিচ্ছেন। মুফতি তো না, মুক্তি, আসলে ওনারা হলো মুক্তি, এক একটা দালাল। মানে বৃষ্টি যেদিকে নামে ছাতা সেদিকে ধরে। এনিওয়ে, তো এইটাকে আপনারা কি বলবেন? এই যে জুলাই সনদের স্বীকৃতি স্বরূপ গণভোটের যে আয়োজন করা হলো, এবং এই গণভোটের যে ফলাফল, প্রায় 70% মানুষ জুলাই সনদের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন। এই 70% মানুষের মতামতকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। আপনি ঐক্যমত্য কমিশনে গণভোটের ব্যাপারে সম্মত হয়েছেন, সম্মতি দিয়েছেন। গণভোটের ব্যাপারে বিরোধী দলের দাবি ছিল গণভোট আগে হবে, তারপরে নির্বাচন হবে, এবং সেটাই যৌক্তিক ছিল। এটা আজকে প্রমাণিত হচ্ছে। কিন্তু বিএনপি জুলাইয়ের শহীদদের সাথে এই রকম বিশ্বাসঘাতকতা করবে, এই রকম গাদ্দারি করবে, এমন বেইমানি করবে, এটা জুলাই যোদ্ধারা এবং বিরোধী দল আগেই জানতো। এই জন্য তারা এই দাবিটা তুলেছিল। কিন্তু তারা মনে করেছিল যে আসলে সরকারের কাছে একটা দাবি জানাইলে সেই দাবিটা, সে একটা না অনেকগুলো দাবি জানাইলে সবগুলো দাবি তো আর পূরণ হয় না। আর তাছাড়াও একটা নির্বাচন তো হওয়া দরকার, তাই না? এই সব কিছু মিলিয়ে তারা বিএনপিকে বিশ্বাস করেছিল। বিএনপি সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে নাই। বিষয়টা হলো যে আপনারা দেখেছেন যে নির্বাচনে জয়লাভের পরপরই সারা বাংলাদেশে শত শত মানে বাড়িতে আগুন দেওয়া হয়েছে, শত শত মানুষের উপর হামলা করা হয়েছে। আরো ধর্ষণের কথা তো নাই বা বললাম। তো এখানে ধর্ষণের বিষয়ে একটি কথা বলে রাখি। আমার একেবারে পাশের প্রতিবেশী, আমার ছোট স্নেহের ছোট ভাই, ওনাদের ফ্যামিলির সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তো ফ্যামিলির কিছু অংশ জামাতকে সাপোর্ট করে, কেউ কেউ জামাত সরাসরি করে, আর কেউ কেউ বিএনপিকে সাপোর্ট করে। নোয়াখালী 5 আসন, কোম্পানিগঞ্জ। তো এই ছোট ভাইটা বাংলাদেশে গিয়ে নোয়াখালী 5 আসনের বিএনপির প্রার্থী, নাম হচ্ছে ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম সাহেবের সাথে আমারও পরিচয় আছে। উনি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বহুবার এসেছেন, অনেক বাসায় ওনার সাথে দাওয়াতও খেয়েছি। সত্য কথা বলতে কি, উনি শিবির এবং জামাতের প্রোডাক্ট। উনি ছাত্র জীবনে শিবির করেছেন এবং ছাত্র জীবন শেষ করার পর সারা জীবন জামাত করেছেন। হ্যাঁ, বলতে পারেন যে জামাতের অন্যান্য দায়িত্বশীলদের মতো উনি অতটা গতানুগতিক ধারায় হয়তো জামাতের সাথে বা শিবিরের সাথে ছিলেন না, বাট শিবিরের প্রোডাক্ট, একেবারে জামাতের প্রোডাক্ট, তাতে কোনো সন্দেহ নাই। তো সামহাও জামাতের সাথে বা শিবিরের সাথে মতের কিছু অমিল একটা দীর্ঘদিন যাবৎ চলে আসতেছিল। তো সবশেষে বনিবুনা না হওয়ার কারণে উনি বিএনপি থেকে নমিনেশন নেন এবং নির্বাচিত হয়েছেন। তো সেই ফখরুল ইসলামের নির্বাচন করেছেন আমার সেই ছোট ভাই।
তো আপনারা জানেন যে আমি অনলাইনে যতদিন থেকে কথা বলছি, লেখালেখি করছি, আমি মাজলুমের পক্ষে সবসময় কথা বলেছি, জালেমের বিরুদ্ধে কথা বলেছি। একসময় বিএনপি মাজলুম ছিল, বলতে পারেন সারাটা জীবন বিএনপির পক্ষে কথা বলেছি যখন আওয়ামী লীগের দ্বারা মাজলুম ছিল। বিএনপির যখন ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হলো, মানে জুলাই অভ্যুত্থানের পর থেকেই, জুলাই বিপ্লবের পর থেকেই বিএনপি কিন্তু সারা বাংলাদেশে জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। তো এই বিএনপির মানে জুলুমের বিরুদ্ধে আমি কথা বলেছি। এই কথা বলতে গিয়েই বিএনপির চক্ষুশূল হয়েছি। বিএনপি আমার আগের সেই অবদান একেবারে বেমালুম ভুলে গেছে। মানে বিএনপির এই বেইমানি করা, এই মুনাফিকি করা, এই বিশ্বাসঘাতকতা করার অভ্যাস আগের থেকেই আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ওনারাই ফতোয়া দেয়, অন্যকে মুনাফিক বলে। কথা হলো যে আপনি গণভোটে সম্মতি দিলেন, আপনি গণভোট নির্বাচনের দিন আদায়ও করে নিলেন, আপনি জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এই যে আইন, রাষ্ট্রপতির আদেশ নামার যে ধারা ৮, ওখানে স্বাক্ষর করে নাই বিএনপি? করেছে। তো স্বাক্ষর করার সময় তো বললেন না যে সংস্কার পরিষদের শপথের বিষয়ে সংবিধানে নাই, আমরা স্বাক্ষর করব না। অথবা গত একটা বছর চলে গেল, একটা বারের জন্য উচ্চারণ করলেন না। এখন যেই পার হয়ে গেছেন, আর এখন একেবার মানে 180 ডিগ্রি উটান নিয়েছেন। এখন কেউ বলতেছেন গণভোট বলতে কিছু নাই, কেউ বলতেছেন যে গণভোটের কোনো ভিত্তিই নাই। হ্যাঁ, এই নানান কথাবার্তা। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, ওই যে একটা কথাই চলে আসলো যে এই যে ধর্ষণের প্রসঙ্গ আসছে। আপনারা জানেন যে নোয়াখালীর হাতিয়াইনা সুবর্ণচরে, হাতিয়ায় সম্ভবত, একজন নারী অভিযোগ করেছে যে দাঁড়িপাল্লায় বা 11 দলীয় জোটের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার কারণে বিএনপির নেতাকর্মীরা তাকে ধর্ষণ করেছে। এইটা নিয়ে আমি পোস্ট করেছি। তো অতীত থেকেই আওয়ামী লীগ আমাকে গুজববাজ বলতো, এই একই সুর বিএনপিরও, অথচ বিএনপির পক্ষেই একযুগ কথা বলেছি। সেই বিএনপি এখন আমার সাথে গাদ্দারি করতেছে, মানে আমার সব অবদান ভুলে গেছে। ওই যে বললাম পার হয়ে গেছে। এখন আর যারা বিএনপির পক্ষে কথা বলছে, কেউ দেখেন ইলিয়াস বলেন, পিনাকি বলেন, কেউ আর এখন ভালো না, সবাই খারাপ হয়ে গেছে। অথচ এই লোকগুলো বিএনপির জন্য মানে এক ধরনের জীবনবাজি রেখে কথাবার্তা বলেছে। এমরান মাসুম একজন, সবাই জীবনবাজি রেখে কথা বলেছে, সবার অবদানকে তারা অস্বীকার করছে। এটাই বিএনপি। এনিওয়ে, তো এখন একজন বোন অভিযোগ করেছে, এক ডাক্তার নাকি, মানে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার, পরীক্ষা টরীক্ষা করে প্রমাণ পায়নি যে তিনি আসলে ধর্ষিতা হয়েছেন। এখন কথা হলো যে বাংলাদেশে তো ডাক্তারও কিনা যায়। আমি বলছি না যে ওই ডাক্তার খারাপ, আমি বলছি ডাক্তার ভালো। কিন্তু ডাক্তার যে কিনা যায়, টাকা হলে ডাক্তার কিনা যায়, রিপোর্ট পরিবর্তন করা যায়, এটা তো বাংলাদেশে অহরহ হয়েছে, অতীতে হয়নি, এখনো সম্ভব। তো এখন এই ব্যাপারে আমি একটা পোস্ট করেছি, উনি আমাকে বেশ আক্রমণ করে মন্তব্য করেছেন। কয়েকদিন ধরে আমি দেখছি যে উনি আমাকে আক্রমণ করে মন্তব্য করেছেন। ছোট ভাই মানুষ, দেখলাম যে তার ভুল একদিন ভাঙবে। এখন ভুল ভাঙছে, ত্যাগীদের আর মূল্যায়ন করা হচ্ছে না। যারা জীবনবাজি রেখে নির্বাচন করে দিয়েছে, এমপি নির্বাচন করে দিয়েছে, এমপিকে জিতিয়ে দিয়েছে, এখন ওই এমপি আর এদের খোঁজখবর নিচ্ছে না। এটাই বিএনপি। তাই দুঃখ করে একটা পোস্ট করেছে। আমিও মন্তব্য করেছি যে আপনি এর আগে আমাকে আক্রমণ করে অনেক মন্তব্য করেছেন, আমি জানতাম যে একদিন আপনার ভুল ভাঙবে। এখন ভুল ভেঙেছে। তো অনেক পরিশ্রম করেছে, কিন্তু বাংলাদেশে গিয়ে ধানের শীষের পক্ষে সারা দিন রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করেছে ফখরুল সাহেবকে জিতানোর জন্য। এখন দেখেন। এনিওয়ে, তো ওইটা নাই ধর্ষণ না হলো, কিন্তু ওই মহিলা এবং তার স্বামীর উপর যে বিএনপির নেতাকর্মীরা আক্রমণ করেছে, হামলা করেছে, মারাধরা করেছে, এটা তো সত্য। ধর্ষণ না করলো, মারাধরা তো করছে। তো একটা বিষয় একটু ভুল হলেই, পান থেকে চুন খসলেই আপনারা আক্রমণ করে বসেন। কিন্তু সারা বাংলাদেশে যে জুলুমতন্ত্র কায়েম করেছেন, একদিনে নির্বাচনের পরের দিন সারা বাংলাদেশে যে জুলুমতন্ত্র কায়েম করেছেন, এটা কি গণতন্ত্রের সাথে যায়? গণতন্ত্রে জনগণ যাকে মন চাইবে তাকে ভোট দিবে। কিন্তু আপনার প্রতিপক্ষ দলকে ভোট দিয়েছে বলে আপনি তার
বাড়িঘরে ভাঙচুর করবেন, বাড়িঘরে আগুন দিবেন, নারীদেরকে ধর্ষণ করবেন, গালাগালি করবেন। হ্যাঁ, এটা কি গণতন্ত্র? ইভেন বিএনপিরও অনেক নেতাকর্মী যারা বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছে, ভোট দিয়েছে, তাদেরকেও আপনারা আক্রমণ করেছেন। তো শেষ যে কথাটা বলে করতে চাই সেটা হলো, বিষয়টা হলো যে ফ্যাসিস্ট কখনোই ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এটা দুনিয়ার নিয়ম। আমরা এক ফ্যাসিস্টকে তাড়িয়েছি, আরেক ফ্যাসিস্টের কবলে পড়েছি। দিস ইজ দ্য রিয়ালিটি। ওয়েট অ্যান্ড সি। তারা যে জনগণের সাথে গাদ্দারি করবে শুরু হয়ে গেছে অলরেডি। আপনারা জানেন যে 5 জন সাংবাদিকের চাকরিচ্যুত করেছে। বাসসের যিনি সম্পাদক, প্রধান বাংলাদেশ সংবাদ সংস্থার যিনি সম্পাদক, এই সম্পাদককে সম্পাদকের পদেই বসিয়েছে আসিফ নজরুল আর বিএনপির লোকজন। সে বিএনপি ঘরানার সাংবাদিক, বিএনপি ঘরানার লেখক, বিএনপির পক্ষে অনেক প্রচারণা, অনেক লেখালেখি করেছে, জামাতের বিরুদ্ধে অনেক বিষোদ্গার করেছে ফেসবুকে, যে কারণেই কিন্তু তাকে বাসসের সম্পাদকের পদে বসানো হয়েছিল। কথা হলো যে এখন তার পছন্দ হচ্ছে না, মানুষকে চাকরি থেকে বরখাস্ত করারও তো একটা সিস্টেম থাকে। মববাজি করে তাকে ঢুকতে দেওয়া হয় নাই বাসসে। আর আপনারা জানেন যে এখন টেলিভিশন থেকে 4 জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা জানেন যে জামাতের এক নেতার মানে ওই যে খামার, জামাত নেতাকে জিম্মি করে তার ছাগলের খামার থেকে 40টি ছাগল চুরি করেছে বিএনপির নেতাকর্মীরা। এবার বলেন আপনি। তো এখন বিএনপি সব ভুলে গেছে, বিএনপির শিক্ষা হয় নাই। আমি আপনাকে বলি, 2006 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের মেয়াদ শেষ হলো, একটা বিষয় এক জায়গায় শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে হয়। সেটা হলো 1996 সালে যখন শেখ হাসিনা সরকারের মেয়াদ শেষ হয়ে গেল, তখন একেবারে নিয়মতান্ত্রিক পন্থায় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি পদত্যাগ করেছিলেন। এই কাজটা বেগম খালেদা জিয়া করতে ব্যর্থ হয়েছিলেন 2006 সালে। উনিও যদি শেখ হাসিনার মতো নিয়মতান্ত্রিক পন্থায় 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতেন, হয়তো উনি বিরোধী দলে থাকতেন, শেখ হাসিনা হয়তো জয়লাভ করত, সরকার গঠন করত। কিন্তু এই যে 17টি বছর তার দলের নেতাকর্মীরা, তিনি নিজেও, তার ছেলে এবং দেশের সাধারণ জনগণকে জিম্মি করে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠলেন, এর মূল সূত্রপাত তো বেগম জিয়ার সেই ভুল সিদ্ধান্ত। আপনারা হয়তো মনোকষ্ট পেতে পারেন যে আমাদের নেত্রীকে নিয়ে আপনি কথা বলছেন। ভাই, ইতিহাস যেটা সত্য সেটা তো আমাকে বলতেই হবে। উনি 1996 সালের মতো শেখ হাসিনার মতো যদি নিয়মতান্ত্রিক পন্থায় 2006 সালে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতেন, তাহলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতেন না। শেখ হাসিনা হয়তো নির্বাচনে জিতে ক্ষমতায় আসতেন, কিন্তু ঠিকই 2011 সালে নিয়মতান্ত্রিক পন্থায় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনিও পদত্যাগ করতেন। বাংলাদেশে একটা স্থিতিশীল রাজনীতি, স্থিতিশীল গণতন্ত্রের পরিবেশ তৈরি হতো। কিন্তু এই পরিবেশটা নষ্ট করেছে শেখ হাসিনা, ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা নিজেও ফ্যাসিস্ট হয়েছে, কিন্তু হওয়ার সূত্রপাতটা করেছেন বেগম জিয়া। একই আচরণ বিএনপি এখন করছে। বিএনপি মনে করছে যে আমরা পার হয়ে গেছে, আমাদের আর ঠেকায় কে। কিন্তু বিএনপি কি শেখ হাসিনার থেকেও শক্তিশালী অবস্থানে আছে এখন? এত বড় শক্তিশালী ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাকেও কিন্তু বিদায় নিতে হয়েছে। সে একা বিদায় নেয়নি, দল বল সহ সবাই পালিয়ে গেছে, দেশেই থাকতে পারে নাই। আপনাদের তো এমন শক্তিমত্তা তৈরি হয়নি এখনো। নিজের দলের নেত্রীর ভুল সিদ্ধান্ত থেকেও শিক্ষা নিলেন না। ফ্যাসিস্ট শেখ হাসিনা যাকে তাড়াতে আপনারাও ভূমিকা রেখেছেন, সেই আপনারাও ফ্যাসিস্ট শেখ হাসিনা থেকে শিক্ষা নিলেন না। আপনারা নিজেরাও এখন ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করতেছেন। ভুলে যাবেন না,
বাংলাদেশটা কিন্তু 2006 সালে এখন নাই, বাংলাদেশটা 2001 সালে নাই, বাংলাদেশটা 1991 সালে নাই, 1996 সালে নাই, বাংলাদেশটা এখন 2026 সালে। অনেকগুলো জেনারেশনের পরিবর্তন হয়েছে, এখন একটা জেনারেশন এসছে। এই জেনারেশন অন্যায়ের কাছে মাথা নত করে না। সুতরাং এমন কাজ করবেন না যাতে করে 2-3 বছরও, মানে 2-1 বছরের মাথায় আপনাদেরকে পদত্যাগ করতে হয়, এমন কাজ করিয়েন না। এই রকম সতর্ক শেখ হাসিনাকেও আমরা করেছিলাম, শেখ হাসিনা শুনে নাই। আমি বিশ্বাস করি আপনারাও আমার কথা শুনবেন না। আমার মতো যারা কথা বলছে, আপনাদেরকে সতর্ক করছে, আপনারা আমাদেরকে কেয়ার করবেন না, এটা আমরা জানি। কিন্তু তারপরেও আমাদের দায়িত্ব সতর্ক করা, এই জন্য সতর্ক করলাম। শেখ হাসিনার থেকে শিক্ষা নেন। একটা আইন লঙ্ঘন করেছেন, সরকার গঠনের আগে লঙ্ঘন করে ফেলেছেন, ফাইন, কিন্তু আবার শপথ নেন। জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেঈমানি করবেন না প্লিজ। এই মানুষগুলো জীবন না দিলে, এই জুলাই বিপ্লব না হলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না, প্রধানমন্ত্রীও হতে পারতেন না, নির্বাচনও করতে পারতেন না, বেগম জিয়াও লন্ডনে যেতে পারতেন না, জেল থেকে ছাড়া পেতেন না। এবং তারেক রহমানও, তিনি তো দণ্ডিত আসামি ছিলেন, দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, এই মামলাগুলো থেকে খালাস পেতেন না। সারা জীবন তার মা যেমন ধুকে ধুকে মৃত্যুর মুখে চলে গেছে, তারেক রহমানকেও বিদেশের মাটিতেই এই অনলাইনে কিছু ভিডিও বার্তা দেওয়ার মাধ্যমে লাইফটা শেষ করতে হতো। অথচ যাদের কারণে আজকে আপনি প্রধানমন্ত্রী হলেন, যাদের কারণে নির্বাচন করার সুযোগ পেলেন, যাদের কারণে আজকে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেন, সেই শহীদদের রক্তের সাথে আপনারা বেঈমানি শুরু করেছেন। এই বেঈমানির ফলাফল খুবই শীঘ্রই পাবেন আপনারা। এই বিশ্বাসঘাতকতার ফলাফল খুবই শীঘ্রই আপনারা পাবেন। এই গাদ্দারির পুরস্কার আপনারা খুব শীঘ্রই পাবেন। ওয়েট অ্যান্ড সি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।